আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই বললেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই সমর্থন দিয়েছে। সেই অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন, কিন্তু আইনগতভাবে এই ইউনূস সরকারের কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, রুহুল কবির রিজভীর এমন বক্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবারে জানাবো অভিনেত্রী শাওন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শাওনের সৎমা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে 12 জনকে আসামি করে গত 13 মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার আসামিদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাঁটতে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে। থানায় রাখা হয় তাকে। এর মধ্যে সেই ছাত্রলীগ নেতাকে ছাড়তে থানার ওসিকে ফোন দেন থানা ছাত্রদল সভাপতি। ঘটনাটি রাজধানীর বিমানবন্দর থানার। জানিয়ে দেব ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির উত্তরাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো, ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার, দাবি মামুনুল হকের। বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। ভারতের সংসদে সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খিলাফত মজলিস। পরে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই, রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারাই প্রত্যেকেই সমর্থন করেছে। সেই অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। বুধবার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মানিকগঞ্জে সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিভু পাশের দেশে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর তারই নির্দেশে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শিল্পকর্ম তৈরি করায় তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং তাদের হাতে। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে। রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, সমাজের নানা জায়গায়। তাদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেবার অর্থ, মানুষকে হত্যা করবার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। সেটাকে দমন করতে আপনারা কি আইন প্রয়োগ করবেন সেটা জনগণের কাছে খোলাসা করুন, যেহেতু প্রশাসন আপনাদের হাতে। তিনি আরও বলেন, দোসরদের অনেকেই পালিয়ে গেছে পাশের দেশসহ অনেক দেশে, কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? প্রশাসনের ব্যক্তিদের তো এটা জানার কথা। তারা 15 বছর শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে। তারা আজ এই জনসমুদ্রের ভেতরে কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এ সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। রিজভী আরও বলেন, এ সরকার নির্বাচন নিয়ে কি তালবাহানা করছে তা আমরা দেখছি। এ সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল। এরা তো প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা করবে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলো কী করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, শৈল্পিক চেতনা দিয়ে সে এটাকে প্রতিবাদ করেছে। মানবেন্দ্র ঘোষের মতো আরও কত লোক যে সামনে ক্ষতিগ্রস্ত হবে, যারা গণতন্ত্রের কথা বলেছে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে। এখনও যারা ক্ষত বয়ে বেড়াচ্ছে তারা প্রত্যেকে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে।
তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। তারই অংশ হিসেবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আওয়ামী লীগের দোসরাই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করছি। অভিনেত্রী শাওন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শাওনের সৎমা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে 12 জনকে আসামি করে গত 13ই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার আসামিদেরকে 22 এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করা হয়। সমন পেয়ে আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনা রশিদ, টিটিসির ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, মেহের আফরোজ শাওনের ভাই মাহিন, বোন সিনজন সেজতি, সাব্বির, সুব্রত দাস, মনির হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপপরিদর্শক শাহ আলম এবং মোখলেসুর রহমান লিটন। 12 জন আসামির মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া এবং উপপরিদর্শক শাহ আলম আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এরপর অপর 10 আসামি আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত, যা মঙ্গলবার বুধবার জানাজানি হয়। মামলার অভিযোগ থেকে জানা যায় শাওনের বাবা মোহাম্মদ আলী আগের স্ত্রীর কথা গোপন রেখে প্রতারণা করে 2024 সালের 21শে ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহর ধার্য করে নিশি ইসলামকে বিয়ে করেন। পরে নিশি জানতে পারেন মোহাম্মদ আলী আগেই বিয়ে করেছেন। তার আগের সংসারে একটি ছেলে এবং 3টি কন্যা সন্তান রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি শাওনের বোন সিনজন এবং তার স্বামী সাব্বির বাদীর বাড়ি এসে বিয়ের কথা গোপন রাখার জন্য চাপ দেন। 4 মার্চ মোহাম্মদ আলী নিজের অসুস্থতার কথা জানিয়ে বাদীকে গুলশানের বাসায় নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন মোহাম্মদ আলী আগের স্ত্রীকে দেখে প্রতারণার বিষয়ে স্পষ্ট ধারণা পান বাদী। এ সময় অন্য আসামিরা তাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। পরদিন আবারও শাওন এবং এডিসি নাজমুল সহ অন্য আসামিরা বাদীর বাড়িতে ঢুকে সাদা কাগজে সই নেবার চেষ্টা করেন। সই দিতে অস্বীকৃতি জানালে শাওন বাদীকে মারধর করেন। তিনি অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যান। ওই বছরের 24শে এপ্রিল বাদীকে ডিবির অফিসে ডেকে নেন পরিদর্শক শাহজালাল। সেখানেও শাওন সহ অন্য আসামিরা নিশিকে মারধর করেন। ডিবি প্রধান হারুনের নির্দেশে বাড্ডা থানার ওসি বাদীর বিরুদ্ধে মামলা নেন। বাদীকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে তাকে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়তে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে। থানায় রাখা হয় তাকে। এর মধ্যে সেই ছাত্রলীগ নেতাকে ছাড়তে থানার ওসিকে ফোন দেন থানা ছাত্রদল সভাপতি। ঘটনাটি রাজধানীর বিমানবন্দর থানার। ছাত্রলীগ নেতাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ছাত্রলীগ করত বলে জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়া রকিবুল ইসলাম নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলেও জানা গেছে। থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার রাতে রকিবুলকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। এরপরই তাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেন রিপন। এমনকি ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রদলের কয়েকজন কর্মীকেও থানায় পাঠান তিনি। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা রকিবুলকে ছাড়িয়ে নিতে ওসির রুমে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ অবস্থান করছে। তাকে না ছাড়লে বিমানবন্দর রেলপথ অবরোধ করবার হুমকি দিয়েছেন কয়েকজন ছাত্র প্রতিনিধি। অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন বলেন, আমি জানতাম না ও ছাত্রলীগ করে। এলাকার বড় ভাই টিপু আমাকে বিষয়টি জানিয়েছিল, তাই ওসিকে ফোন দেই। জানা গেছে, টিপু 49 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি ওয়ার্ডের কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইমের অনুসারী। ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, ভারতের মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন মামুনুল হক। ভারতের সংসদে সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। পরে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। ভারতীয় মুসলিমদের উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো কর্মসূচি গ্রহণ করুন, দুর্বার আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশের মুসলিমরা
আপনাদের কর্মসূচিতে অংশ নেবে। প্রয়োজনে ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করবে খেলাফত মজলিস। মাওলানা মামুনুল হক বলেন, পৃথিবী জুড়ে ফিলিস্তিন এবং ভারতের মুসলিমরা বিশেষভাবে আলোচিত। ফিলিস্তিনের মুসলিমদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে সেখানকার সরকার। আর ভারতের মোদী সরকার মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ভারত সরকার মুসলিম বিরোধী নীতি অব্যাহত রাখলে উপমহাদেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক এবং কূটনৈতিক সব পদক্ষেপ গ্রহণ করুন। অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের সমালোচনা করে মামুনুল হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন তাদের পরিচয় নিয়ে আমরা সন্দিহান। সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিলে একদিনের জন্যেও তারা ক্ষমতায় টিকতে পারবে না। অবিলম্বে এই কমিশন বাতিল করে গণমানুষের পক্ষে অবস্থান নিন। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, ভারত সরকার মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করে মুসলিমদের সম্পত্তি জোর দখলের পাঁয়তারা করছে। অবিলম্বে মুসলমানদের সম্পদের নিরাপত্তা না দিলে বাংলাদেশ থেকে বড় আন্দোলন গড়ে তুলবে খেলাফত মজলিস।